ইন্ডিয়ার বাজারে রিয়েলমির তরফ থেকে Realme Narzo 50A এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে এবং এটার দুইটা ভেরিয়েন্ট যেই দামে লঞ্চ হয়েছে এটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো একটা প্রাইসে লঞ্চ হয়েছে। তবে বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই এই ফোনটি আসতে চলেছে। তো Realme Narzo 50A এই ফোনটা কবে বাংলাদেশে আসবে, কেমন দামে আসতে পারে এবং এই ফোনটার জন্য আদৌ আপনার ওয়েট করা উচিত হবে কিনা, এবং এটা গতবারের Realme Narzo 30A এই ফোনটার থেকে কতটুকু সাকসেসর হিসেবে এসেছে, মানে কতটুকু আলাদা, সব কিছুই ডিটেলসে বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, তাহলে কিন্তু Narzo 50A সম্পর্কে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার শেষ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আপনার একটি লাইক আমাকে এমনই নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করে। আর নিয়মিত এমনই সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে তেমন কোনো পার্থক্য বা অতটাও চেঞ্জ করেনি Narzo 50 এর মধ্যে। এটা Narzo 30 এর মতোই, এখানে সম্পূর্ণ পলিকার্বন বা প্লাস্টিকের বিল্ড এবং এতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। তবে এটার পেছনের ক্যামেরার কাটআউটটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। আপনার কাছে Narzo 50A এই ফোনটার ডিজাইন কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তারপর যদি আমি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এইখানেও তেমন আহামরি কোনো চেঞ্জ নেই। ফ্রন্টে পাবেন একটি 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যাতে থাকছে ওয়াটার ড্রপ নচ। 2021-এর শেষের দিকে এসেও এবং এই বাজেটের মধ্যে অবশ্যই এটাতে একটা পাঞ্চল কাটআউট থাকলে ভালো হতো। HD+ রেজুলেশন দিয়েছে, এটা কিছু করার নেই। তবে যদি একটা ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দিত, পাশাপাশি 60 হার্জ রিফ্রেশ রেটও যদি থাকতো, তাও আমি বলতাম অনেকটা সাকসেসর হিসাবে আসতো। যাই হোক, HD+ রেজুলেশনের যেহেতু ডিসপ্লে দিয়েছে, এখানে 720p এই প্যানেলটির মধ্যে কিছুটা ভিডিও দেখার সময় শার্পনেসের ঘাটতি পাবেন, এবং এটা যখন আপনি বাইরে ব্যবহার করবেন এটার ব্রাইটনেসও মোটামুটি অ্যাভারেজ লেভেলের, তো অতটাও সমস্যা হবে না। তবে অতটা আবার বেশি ব্রাইটনেসও এটার তরফ থেকে পাবেন না। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করেছে সেটাও তারা ক্লিয়ারভাবে কোথাও মেনশন করেনি। যাই হোক, ডিসপ্লেটা মোটামুটি এই বাজেটের মধ্যে অ্যাভারেজ লেভেলের বা Narzo 30 এর মতোই বলতে পারেন। এরপর যদি আমি এই ফোনটার আরও কিছু ফিচার নিয়ে কথা বলি, যেমন এই ফোনটাতে পেছনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, ফ্রন্টে ফেস অ্যানলকের মতো সুবিধাও রয়েছে, দুইটা সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটা আউট অফ দ্য বক্স Android 11 রান করবে, যেটা Realme UI 2.0-তে থাকবে, এবং সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এটার মধ্যে থাকছে। হেডফোন জ্যাকও আপনারা ব্যবহার করতে পারবেন। এবার যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, পেছনে পাবেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছেন। আর ফ্রন্টে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো অল ওভার দিক থেকে এটার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো করেছে, কারণ এইটাতে কিন্তু আপনারা একটু আপগ্রেড হয়েছে Realme Narzo 30 এর চাইতে। এটাতে পেছনে যেহেতু দেওয়া হয়েছে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তো অবশ্যই কিছুটা ডিটেলযুক্ত ছবি পাবেন এবং ভিডিও করতে পারবেন। তবে ফ্রন্ট ক্যামেরার তরফ থেকে অতটাও ভালো সেলফি বা ভিডিও করতে পারবেন না, যেহেতু 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অ্যাভারেজ লেভেলের সেলফি আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি বাজেট ওয়াইজ এটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং এটা কিন্তু Realme Narzo 30 এর চাইতে অনেকটা আপগ্রেড আপনারা ক্যামেরার দিক থেকে বলতে পারেন। তারপরে যদি এটার পারফরমেন্স নিয়ে কথা বলি, পারফরমেন্সের ক্ষেত্রেও একই থাকছে। Narzo 30-র চাইতে কতটা আপগ্রেড এটা আপনারা এখনই বুঝতে পারবেন, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Helio G85 এই প্রসেসরটি। এটি একটি Octa-Core প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এটার যে জিপিইউ রয়েছে এটা মোটামুটি অনেকটাই পাওয়ারফুল আপনারা বলতে পারেন। মানে 15,000 টাকার আশেপাশে বা এই বাজেটের মধ্যে মানে গেমিং পারফরমেন্স খুবই ভালো পেয়ে যাবেন। আশানুরূপ ভালোই একটা গেমিং পারফরমেন্স এই ফোনটার তরফ থেকে পেয়ে যাবেন। এটা দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 464 এবং 4128। তবে দুইটা ফোনেরই স্টোরেজ কিন্তু eMMC 5.1 স্টোরেজ। তো এখন কথা হচ্ছে যে গেমিং পারফরমেন্সের দিক থেকে Realme Narzo 30-র মতোই আপনারা পারফরমেন্স পাবেন, বা আরও যেই সকল ফোনের মধ্যে MediaTek-এর Helio G85 প্রসেসরটিকে ব্যবহার করা হয়েছে, তো সেরকমই মানে আপনারা পারফরমেন্স এখানে পাবেন। পাবজি, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতো যে সকল গেমস রয়েছে সেগুলো আপনারা আরামসেই মিডিয়াম গ্রাফিক্স বা মিডিয়াম ফ্রেম রেটে ভালোভাবেই খেলতে পারবেন। এখানে অতটা হিটিং ইস্যুও নেই। মানে অ্যাভারেজ লেভেলের যারা গেমার রয়েছেন তারা এই ফোনটাকে চোখ বন্ধ করে কিনতে পারেন। তো ব্যাটারির দিক থেকে কথা বলতে গেলে এই ফোনটাতে পাচ্ছেন 6000 mAh-এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো আরামসে আপনারা 2 দিনের মতো নর্মাল ইউজে এই ফোনটাকে কাটিয়ে নিতে পারবেন, যেহেতু ব্যাটারি অনেক বড় রয়েছে, মানে 6000 mAh-এর ব্যাটারি, এবং পাশাপাশি এটাকে কিন্তু রিভার্স চার্জিংও করতে পারবেন, মানে অন্য ফোনকে চার্জও করতে পারবেন, মানে এটাকে একটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। যেহেতু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, তো অবশ্যই আবার ফোনটাকে দ্রুত চার্জও করতে পারবেন। এবার কথা হচ্ছে এই ফোনটার প্রাইস ইন্ডিয়াতে কেমন এবং বাংলাদেশে আসলে কত হতে পারে। ইন্ডিয়াতে এটার দুইটা ভেরিয়েন্ট 464 লঞ্চ করা হয়েছে 11,500 রুপিতে, এবং এর 4128 লঞ্চ করা হয়েছে 12,500 রুপিতে। বাংলাদেশে আসলে অবশ্যই এটা 14-15 হাজার টাকার আশেপাশে থাকবে এর বেস ভেরিয়েন্টের প্রাইস। তো এটা 14-15 হাজার টাকা দিয়ে আদৌ কি আপনার কেনা উচিত হবে, বা এই ফোনটার জন্য ওয়েট করা উচিত হবে? আমি বলতে পারি হ্যাঁ, অবশ্যই আপনারা কিনতে পারেন যদি বাংলাদেশের বাজারে 14 থেকে 15 হাজার টাকা বা তারও কমে লঞ্চ হয়।
তবে যদি এই ফোনটার প্রাইস 15,000 টাকার উপরে চলে যায় তাহলে আমি কখনোই আপনাদেরকে এই ফোনটাকে নেওয়ার জন্য সাজেস্ট করব না। তবে 15,000 টাকার নিচে থাকলে এটা একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, একটা ডিসেন্ট পারফরমেন্সও পেয়ে যাবেন। আর নর্মাল ইউজারদের জন্য তো বলাই রাখে না, কারণ নর্মালভাবে ইউজ করলে এই ফোনটাকে আরামসে কোনো প্রকারের ল্যাগ ফ্রি করতে পারবেন। আর যদি গেমিংকে টার্গেট করে এই ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন 128GB ভ্যারিয়েন্টটি কেনার জন্য। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন যে Realme Narzo 50A এই ফোনটা কেমন হয়েছে, আদৌ আপনার এই ফোনটার জন্য ওয়েট করা উচিত হবে কিনা, এবং এই ফোনটা সম্পর্কে আপনার কি মতামত, বাংলাদেশের বাজারে কত দামে লঞ্চ হলে ভালো হয়। অবশ্যই আপনার মতামতটি এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। এছাড়াও পরবর্তীতে যখনই এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, কত দামে লঞ্চ হলো অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে একদম ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে এরকমই আপকামিং কোনো ফোন সম্পর্কিত নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।